এই বাস্টার্ডকে দেশে আসতে বলেছে কে? বাস্টার্ড। ফিদান সাথে সাথে উচ্চারণ করল বাক্যটা। ভ্রু কুচকে বুঝতে চাইলেও তিন বন্ধুর হাব ভাব। গাড়িটা আসলে কাকে দিল এটাই বোঝার ব্যাপার এখন। এনিথিং রং? নো। গালিব তো ঠিক কথা বলল, তুই ওকে একদিনের জন্য হলেও নিজের বাসায় নিয়ে যা। ফিদাইনকে সবকিছু বুঝিয়ে বল। যদি ও আমাদের যা বলা আমরা তাই বলছি, সে এখন আর আগের মতো ওই রকম বিহেভ করবে না আশা রাখছি। আজকে রাতে সবাই ব্যাক করবে। আমি চাচ্ছিলাম কাল পরশু ওকে আমাদের বাসায় নিয়ে যাই, সবার সাথে পরিচিত হোক, একটু সময় কাটা, খাওয়া দাওয়া করুক। তারপর তোরা ওকে নিয়ে 3 দিনের ট্রিপে কক্সবাজার যাবি। সেখানটা ভালো করে ঘুরিয়ে এনে দেশ ছাড়া করবি। আর ওকে দেশ ছাড়া করার সম্পূর্ণ দায়িত্ব গালিবের। সাগরের গাম্ভীর্যপূর্ণ কথায় এবার কিছুটা নড়ে চড়ে বসে গালিব। ফাঁকা ঢোক গিরে বলে, আমার উপরে এই দায়িত্ব দিচ্ছিস কেন? ও থাকতে তো আমার কোনো প্রবলেম হচ্ছে না, বরং তোর প্রবলেম হচ্ছে। তুই ওকে পাঠাবি ওকে। এবার সাগর রাগী দৃষ্টিতে তাকায় গালিবের দিকে। গালিব তা দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গা ঝাড়া দিয়ে বসে। দুজনের নিশ্চুপ যুদ্ধ দেখে নিহাল হতাশ গলায় বলে, তোদের কাউকেই ওকে দেশ ছাড়া করতে হবে না। ওর ছুটি প্রায় শেষ, ও নিজেই তখন চলে যাবে। আর সাগর, তো তোর প্ল্যান একদম ঠিক আছে, এইভাবে আগানোই উচিত। তারপর সবাই মিলে ফিদানকে পুরোটা বিষয় ক্লিয়ার করে বলে দেয়। তুহিনুজ্জামানের বাড়িতে ছোটনের রিসিপশনের প্রোগ্রামের আয়োজন দুপুরেই করা হয়েছে। যেহেতু গ্রাম অঞ্চল, তাই রাতের প্রথম প্রহরেই ভূঁইয়াবাড়ির সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় বিকেল 5টার দিকে। ছোটন তার বউকে নিয়ে চলে গেল শ্বশুরবাড়িতে। নিয়মানুযায়ী 2 রাত 3 দিন থেকে ফিরে আসবে। ভূঁইয়াবাড়ির সকলে যে যার মতো গোছগাছ করতে ব্যস্ত। সেদিকে দিয়ে সাদাফ আর রাফিদের কোনো প্যারা নেই। তারা যা এনেছিল তা তারা হারানোর সঙ্গে সঙ্গে ব্যাগে ঢুকিয়ে রাখত। 2 ভাই 2 চেয়ার নিয়ে বসে আছে, দুজনের দৃষ্টি মোবাইলের দিকে। তবে রাফিদ একটু পরপর মিটিমিটি করে হাসছে, কখনো বা ঠোঁট কামড়ে মুচকে হাসছে। চোখে মুখে লাজুক আভা। সামনে বসে সাদাফ সবটাই সন্দিহান দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ইদানিং রাফিদের মধ্যে বেশ পরিবর্তন এসেছে, তা বেশ সে বুঝতে পেরেছে। বাসায় থেকে যতটা না বুঝেছে, এই গাজীপুরে এসে রাফিদের সাথে এই কয়েকদিন থেকে খুব ভালোই বুঝতে পেরেছে। চারদিকে কেমন প্রেম প্রেম গন্ধ। সাদাফ আবার কৌতূহল দমিয়ে রাখতে পারে না। কি ভাই, কি দেখছো এভাবে? আবার হাঁটছো? লক্ষণ তো তোমার ভালো ঠেকে না। রাফিদ শুনল না সাদাফের কথা। সে এমনভাবে মোবাইল নিয়ে পড়ে আছে, মনে হচ্ছে এদিক সেদিক সেকেন্ডের জন্য তাকালেও বুঝি বিশাল কিছু মিস হয়ে যাবে। সাদাফ এবার হাত বাড়িয়ে রাফিদের বাহুতে হালকা করে ধাক্কা দিল। কি কি দেখছো এভাবে? রাফিদ চোখ তুলে চায় সাদাফের দিকে। কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময়ই আরিশা সেখানে তার মিতা রুহিকে নিয়ে হাজির হয়। সাদাফ অবশ্য আরিশাকে লক্ষ্য করেনি। আরিশা খুব উৎসুক হয়ে বলে, এই সাধু, তুই কি আমাদের গাড়িতে যাবি না? আরিশার কণ্ঠস্বর কর্ণকুহর হলেও সাদাফ চোখ তুলে চায়নি। আগের মতোই রাফিদের দিকে তাকিয়ে আছে। রাফিদ তাকিয়ে আছে আরিশার দিকে। আরিশা একদম সঠিক সময়ে এসেছে। এখন হয়তো সাদাফ টপিকটা ভুলে যাবে। রাফিদ সাদাফের চোখে স্পষ্ট সন্দেহ দেখেছে। সাদাফকে চুপ থাকতে দেখে আরিশা আবার বলল, আসার সময় তো আমাদের গাড়ি দিয়ে এসেছিস, যাওয়ার সময় যাবি না? ওই গাড়িতে জায়গা হবে? সাদাফ উত্তর করল না, বসা থেকে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। তারপর ব্যস্ততা দেখিয়ে রাফিদের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি বসো, আমি একটু আছি, আমার একটা কাজ আছে। রাফিদ মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাদাফ আর এক মুহূর্তও দাঁড়ায় না সেখানে। আরিশা সাদাফের এই নীরবতা মেনে নিতে পারছে না। এভাবে ইগনোর করার মানেটাও সে বুঝতে পারছে না। আগে পরে ঝগড়া হয়েছে, কখনোই এমন করেনি। ব্যথিত হৃদয়ে রাফিদকে বলল, ভাইয়া, সাদাব আমার সাথে এমন করছে কেন? রাফিদও গা ছাড়া ভাব নিয়ে বলে, কই কেমন করলো? এই যে কথা বললো না আরিশার সাথে, আমি লক্ষ্য করছি সাদাব আরিশাকে ইগনোর করছে। আর আপনি সাদাবের সাথে থেকেও তা দেখতে বুঝতে পারেননি। অদ্ভুত। আরিশার সাথে দাঁড়ানো রুহি রাফিদের উদ্দেশ্য বলল কথাগুলো। রাফিদ ভ্রু কুচকে ভাবলেশীনভাবে তাকালো রুহির দিকে। বাহ, অনেক কিছু বোঝার ক্ষমতা আছে দেখি আপনার। তা আর কি কি বুঝতে পারেন? কথাটা বলে রাফিদ তার 2 হাত ভাঁজ করে রাখলো বুকে।
চোখে মুখে ব্যাপক কৌতূহল তার। রাফিদের এমন আচরণে কিছুটা থতমত খেয়ে গেল রুহি। আরিশা আর কথা বাড়ালো না, রুহিকে সঙ্গে নিয়ে জায়গা ত্যাগ করলো তৎক্ষণাৎ। সন্ধে থেকেই উষা আজকে মহাব্যস্ত। বাড়ির সকলে ফিরবে আজকে, সবার জন্য রান্নাবান্নার দায়িত্বটা উষার কাঁধেই। অবশ্য উষার এগুলো করতে ভীষণ ভালো লাগে। একটা একটা করে সব আইটেম রান্না করা শেষ প্রায়। উষার কাজে সাহায্য করছে লিজা বেগম। লিজা বেগমের সাহায্যে উষার রান্না প্রায় শেষ পর্যায়ে। কলিং বেলের শব্দে লিজা বেগম কিচেন থেকে বেরিয়ে আসে। এই সময়ে সাগরের ফেরার কথা। আর একদণ্ডও দেরি না করে দরজাটা খুলে দিলেন লিজা বেগম। ব্যস্ত পায়ে ঘরের ভেতরে প্রবেশ করে সাগর। পরপর গম্ভীর কণ্ঠে জানতে চায়, উষা কোথায়? উষা আম্মা তো রান্নাঘরে আছে। কিছু লাগবো বাপজান? লাগলে কও আমারে। থাক, আমি যাচ্ছি ওর কাছে। তুমি বরং সবার রুমগুলো একটু গুছিয়ে এসো। উষা আম্মাই সব কইরা ফেলছে। তবুও একবার ঝাড়ু দিয়ে এসো। এবার আর প্রতিউত্তর করলেন না লিজা বেগম। বুঝলেন সাগর উষার সাথে একা কথা বলতে চাইছে। বিরক্তি না করে মুচকি হেসে চলে গেল লিজা বেগম। সাগর দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যায়। সেই সকালে বেরিয়েছে সে। সারাদিন একটিবারের জন্য মেয়েটার খোঁজ নেয়নি। বুকটা কেমন আনচান আনচান করছে। উষা কাজে ব্যস্ত। সাগর গিয়ে কিচেনের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। কাজে ব্যস্ত পটু উষার দিকে নজর স্থির রাখে। এক পর্যায়ে সাগর মনে মনে চিন্তা করে, আজকে যদি তাদের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকতো তাহলে হয়তো এখন খুব সহজেই সাগর উষাকে পেছন থেকে জড়িয়ে ধরতে পারত। দীর্ঘশ্বাস ফেলে সাগর এগিয়ে যায় উষার দিকে। উষার খুব নিকটে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলে, লেখাপড়া বাদ দিয়ে এসব করছিস? পরীক্ষার আর কয়দিন বাকি? অনলাইনে অর্ডার করে দিলে হতো না? হঠাৎ করে পরিচিত পুরুষের কণ্ঠস্বরে চমকে পেছনে তাকায় উষা। সাগর ভাইকে তার নিকটে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় কিছুটা, তবে নিজেকে স্বাভাবিক রেখে উত্তর করে, পড়ালেখায় অসুবিধা হবে না। আর আমি থাকতে অনলাইনে অর্ডার কেন করবে? হয়েছে, পাকনামি অনেক করেছিস। রান্না শেষ নাকি? শেষ। আপনাকে খাবার দিব নাকি সবাই এলে সবার সাথেই খাবেন? উষার করা প্রশ্নে সাগর কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে। তারপর নিজের স্বভাব সুলভ গম্ভীর ভঙ্গিতেই বলে, সবাই আসুক তখনই খাবো। এখন যা কাজ বাকি আছে খালাকে বুঝিয়ে দিয়ে তুই আমার জন্য 1 কাপ কফি আর ফ্রিজ থেকে ওয়াটার পট নিয়ে আমার রুমে আয়। 10 মিনিটের মধ্যে আসবি বলে দিলাম। উষা মনে মনে ভেঙচি কাটে। খুব ভাব দেখানো হচ্ছে ব্যাটার। ঠিক আছে, আপনি যান। সাগর বেরিয়ে গেল। শাওয়ার নেওয়া দরকার। সারাদিন খুব ধকল গেছে। অফিসে কাজের চাপ একটু বেশি। উষা পানির বোতল আর কফি নিয়ে এসেছে। দরজা হালকা ভেরানো ছিল। ধাক্কা দিতেই পুরোটা খুলে গেল। মাথা ঢুকিয়ে একবার দেখে নিল রুমে কেউ নেই। হাফ ছেড়ে বাসল যেন উষা। গতকাল রাতের কথা মনে হলো। এখনো লজ্জায় মরিমুরি অবস্থা উষার। বেডসাইড টেবিলের ওপরে কফিটা আর পানির বোতল রেখে রুম থেকে বের হতে যাবে ঠিক সেই সময়ই ওয়াশরুমে দরজা খোলার শব্দে পেছনে তাকায় উষা। কোমরে টাওয়াল জড়িয়ে আরেকটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হচ্ছে সাগর। সাগরকে বের হতে দেখেই উষা তড়িঘড়ি করে বের হতে চায় রুম থেকে। দাঁড়া, কথা আছে তো আমার তোর সাথে। সাগরের গম্ভীর স্বরে তুলা প্রতিধ্বনিতে থেমে যায় উষার পা। ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় পেছনে। পা দুটিকে দরজার সামনে স্থির করে জানতে চায়, কোনো দরকার লাগবে কিছু আপনার? কথা বলতে বলতে সাগর হাতে কফির মগটা তুলে নেয়। বিছানায় আরাম করে বসে উষাকেও ডাক দেয় নিজের পাশে এসে বসার জন্য। এখানে আয়, বস আমার পাশে। উষা কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে যায় সাগরের কাছে। তারপর আস্তে করে মিহির স্বরে বলে, আমি দাঁড়িয়ে ঠিক আছি, বলুন আপনি। সাগর রাগেই দৃষ্টিতে তাকায় একবার, পরপর গম্ভীর স্বরে বলে, গাজীপুরে যাওয়ার দিন রাতের বেলা তোকে একটা শর্তের কথা বলেছিলাম, মনে আছে? শর্ত? শর্ত। একটা শর্তের বিনিময়ে আমি তোকে গাজীপুরে নিয়ে যেতে রাজি হয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু আপনি তো কি শর্ত সেটা বলেননি। ভেবেছিলাম গিয়ে বলবো, কিন্তু পরে আর সময় পাইনি বলার। এখন বলছি। উষা একটু নড়ে চড়ে দাঁড়ায়। হ্যাঁ আছে, বলুন। শোন, শর্তটা মূলত মামার বাসার একটা বিষয় নিয়ে, বাট সেখানে যেহেতু আমরা থাকিনি তাই আপাতত সেটা জানার দরকার নেই। কিন্তু এখন যেটা বলবো সেটা তোকে মানতে হবে। আর আমার কথার যদি একটু নড়চড় হয় তাহলে তার ফল ভালো হবে না। হুমকি দিচ্ছেন? মনে কর তাই। যদি না মানি? তাহলে নিজের ভাগ্য নিজে ধ্বংস করবি। সাগরের নির্লিপ্ত জবাবে চুপ হয়ে যায় উষা।
সাগর কফিতে চুমুক দিয়ে আয়সী ভঙ্গিতে বলে, আজকে সবাই চলে আসবে। ফিদান দেশে আসার পর থেকে আমাদের বাসায় আসার জন্য উৎসুক হয়ে আছে, কিন্তু মা চাচি আম্মারা বাসায় নেই বলে এতদিন ওকে বাসায় আনিনি। তারপর একটু থেমে আবারও বলে, তাকে না আনার পেছনে অন্য আর একটা কারণ অবশ্য আছে। সে যাই হোক, তুই আর ফিদান যেহেতু পূর্ব পরিচিত, তাই আমি বলবো ফিদান বাসায় আসলে যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকবি। আমি যেন ওর আশেপাশে তোকে না দেখি, রান্না বান্না ঝামেলাতেও যেন তোকে না দেখি। যদি আগ বাড়িয়ে কিছু করতে চাস তাহলে এর ফল মোটেও ভালো হবে না, বলে দিলাম। উষা খুব মনোযোগ দিয়ে শুনল পুরোটা। সাগরের জেলাসি অল্প বিস্তর হলেও আন্দাজ করতে পেরেছে সে। বিমানের সাথে খারাপ আচরণ কেন করব? আর ফিদান ভাইয়াও তো খুব ভালো ছেলে যতটুকু জানি। সাগর দাঁতে দাঁত চাপলো, রাগান্বিত স্বরে আওড়ালো, ভালো খারাপ তোকে যাচাই করতে বলিনি। আমি বলেছি ওর থেকে দূরে থাকবি মানে দূরে থাকবি। তোর ভালো মন্দ আমি বুঝবো। সাগর নিজের কথা শেষ করেই উষাকে কিছু বলার আর কোনো সুযোগ না দিয়ে জামাকাপড় হাতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। উষা সাগরের যাওয়ার পথে তাকিয়ে বলল, কাল তো আমার কলেজে এবং কোচিংয়েও এক্সাম আছে, চাইলেও তো মনে হয় আমি থাকতে পারবো না। না থাকতে পারলে আরো ভালো, সকালে তৈরি থাকিস, আমি দিয়ে আসবো। সাগরের নির্লিপ্ত জবাব। তবে উষার রাগ লাগলো না সাগরের এই অধিকার বোধ দেখে। সাগর ভাইও যে তাকে নিয়ে ভাবে এতেই উষা খুশি। তহিনুজ্জামানের বাড়িতে এতদিন শোরগোল ছিল বিয়ে নিয়ে। বিয়ে শেষ, এখন সকলেই যার যার নিজস্ব গন্তব্যে পাড়ি জমাবেন। ভুইয়া বাড়ির সকলেও আজকে চলে যাবে। যদিও মারিয়া জামানের আরও দুদিন থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সাগরের কথা শুনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছেন। যদিও নিজের সংসার ছেড়ে কতদিন যাবৎ দূরে আছেন, এখানে আর মন টিকছে না। সিজান ভুইয়া তার পরিবার সমেত গাড়িতে উঠে যার যার অবস্থানে বসে পড়েছে। নাবিলা ভুইয়াও তাদের গাড়িতে নিজের স্বামী সন্তান পুত্রবধূ নিয়ে বসেছেন। আরিশা বাহিরে এখনো শাওন আর রুহির কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। রাফিদ আর সাদাফও নিজেদের জায়গায় যায়নি এখনো। প্ল্যান অনুযায়ী ড্রাইভ করবে রাফিদ আর সামনে বসবে নাহিদ ভুইয়া। পেছনের সিটে সিদান ভুইয়া, লিপি বেগম আর আরাফ। তাদের পেছনে নাবিল ভুইয়া, মারিয়া জামান আর সাদাফ, এবং সর্বশেষে বসবে সামিন আর তার হাজবেন্ড। ব্যাগপত্র ডিকিতে তুলতে তুলতে একবার সামনে তাকায় সাদাফ। তখনও আরিশা হেসে হেসে কথা বলছে শাওনের সাথে। ভেতরে ভেতরে সাদাফ রেগে আগুন হলেও বাইরে থেকে শান্ত। আরিশাকে দেরি করতে দেখে সিজান ভুইয়া বললেন, দেরি হয়ে যাচ্ছে মা, গাড়িতে গিয়ে বসো। মামার তাড়া দেওয়ায় আরিশা, শাওন আর রুহির থেকে বিদায় নেয়। গাড়ির দিকে এগিয়ে আসতে শাওন পিছু ডেকে বলে, ঢাকায় গিয়ে দেখা হবে রিশা। আরিশাও পেছনে ফিরে সম্মতিস্বরূপ মাথা নাড়ায়। সাদাব আর রাফিদ বাহিরে থাকায় শুনল শাওনের কথা। শাওন ছেলেটাকে এক প্রকার অসহ্য লাগে সাদাফের। সাদাফের দূর সম্পর্কের খালাতো ভাই শাওন। একে অপরের সাথে খুব কম সময়ে সাক্ষাৎ হয়েছে। শাওন বন্ধুত্ব সুলভ আচরণ করেও সাদাব কখনো নিজে থেকেই সমর্থন জানায়নি। এবারের কাণ্ডে তো সাদাব আরও বিরক্ত তার উপরে। আরিশাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সাদাফ চোখমুখ শক্ত করে নিজের হাতের কাজ শেষ করে। আরিশা এসে সাদাফের কাঁধে হাত রেখে বলে, আমাদের গাড়িতেই তো যাবি, এই গাড়িতে তো জায়গা হবে না, পেছনে বসবি না আমার সাথে? সাদাফ প্রতি উত্তর করল না। রাফিদ জানে সাদাফ কথা বলবে না, তাই ভাইয়ের জন্য ব্যাপারটা ক্রিটিক্যাল না করে বলল, হ্যাঁ রে সাদাব, আমার চার্জারটা মনে হয় রেখে এসেছি, একটু গিয়ে চেক কর না। ভাইয়ের কথা শুনেই সাদাফ বুঝলো তাকে আরিশার হাত থেকে বাঁচাতেই এমন কথা বলেছে রাফিদ। নিজেও আর দেরি না করে আবারও ঘরের দিকে গেল। আরিশা হতাশ কণ্ঠে বলল, তুই তাহলে আয়, আমি যাই। আরিশা গাড়িতে উঠেই নিজেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গাড়ি চলতে শুরু করেছে বুঝতে পেরে হকচকিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে বলে, এ কি, গাড়ি ছেড়ে দিচ্ছেন কেন? সাদাব আসবে না? ও তো আমাদের গাড়ি দিয়ে যাওয়ার কথা। তোমার সামনে থেকে বলল, কে বলেছে সাদাব আমাদের সাথে যাবে? সাদাবরা তো গাড়ি ছেড়ে দিয়েছে, ওই তো সামনে তাদের গাড়ি দেখা যাচ্ছে। ওই গাড়ির ড্রাইভার আমাদের গাড়িতে আর রাদীপ ড্রাইভ করছে। সাদাবও ওই গাড়িতেই গিয়েছে। আরিশা অবাক হলো। মনের আকাশে কালো মেঘ জড়ো হলো। সাদাফ এমনটা করবে কখনো ভাবেনি। গত 2-3 দিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে, ইগনোর করছে। আরিশার মনেও এবার অভিমান জড়ো হলো। মনটা ভীষণ পুড়ছে। হাজার ঝগড়া হলেও এমনটা কখনো হয়নি।
ছোট থেকে একসাথে বড় হয়েছে, মনে মনে সিদ্ধান্ত নিল আমিও দেখব কয়দিন এভাবে ইগনোর করে আমাকে, কতদিন কথা না বলে থাকে। সিজান ভুইয়াদের ঢাকা শহরের দুর্বিষহ জ্যাম পেরিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 11টা পেরিয়েছে। সকলের আগমনে ভুইয়া বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। দুই কর্ত্রীর অনুপস্থিতিতে বাড়িটা কেমন মরা বাড়ি হয়ে গিয়েছিল। সকলে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে ঘুমোতে চলে গেছে। যেহেতু বড় আম্মু চাচি আম্মা জার্নি করে এসেছেন, তাই কিচেন আর ডাইনিং টেবিল গোছানোর দায়িত্ব উষাই নিল। হাতের সব কাজ শেষ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মিলল সাগর ভাইয়ের সাথে। উষাকে নিজের রুমের দিকে এগিয়ে যেতে দেখেই সাগর এগিয়ে এলো, থমথমে কণ্ঠে বলল, কোথায় ঘুমাবি আজকে? উষা অবাক হলো এমন প্রশ্ন করে। কোথায় ঘুমাবে মানে কি? নিজের রুমে ঘুমাবো? কোথায় ঘুমাবো আবার? আমার রুমেই ঘুমাবো। একা থাকতে পারবি? না থাকতে পারলেই কি? অভ্যাস তো করতে হবে নাকি? অভ্যাস করতে হবে কেন? আমি আছি কি জন্য? উষা বুঝতে পারেনি সাগরের বলা বাক্য, পরপর আবারও প্রশ্ন করে, কি বলেন? বুঝতে পারিনি। এত কিছু বুঝতে হবে না তোকে, আমার রুমে চল, নিজের ঘরেই ঘুমাবি। কথাটা বলেই উষার ডান হাতটা সন্তর্পণে চেপে ধরে নিজের হাত ধরা পা বাড়ায় সাগরের নিজের ঘরের দিকে। উষা একটু না অনেকটাই অবাক, এভাবে হাত ধরে সাগর ভাই নিয়ে তাকে রুমে নিয়ে যাচ্ছে, আবার বলল নিজের ঘর। অবাক না হয়ে উপায় আছে উষার? অবশেষে উষারও কি একটা ভালোবাসায় পূর্ণ সংসার হতে চলেছে? উষা অতি বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সাগরের সুশ্রী মুখশ্রীতে। মনে মনে কিছুটা খুশিও লাগছে উষার, যাক অবশেষে সাগর ভাই আমাদের সম্পর্কটাকে একটু গোছানোর চেষ্টা তো করছে। উষাও আর দ্বিমত করল না, সম্পর্কটা যদি স্বাভাবিক হয় তাহলেই তো ভালো। শেষ পর্যন্ত কি আছে ভাগ্যে, দেখা যাক। বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে উষা, একবার এপাশ তো আরেকবার ওপাশ করছে বারবার। চোখে ঘুম নেই, মাঝে মাঝে পাশে শুয়ে থাকা হৃদয়হীন পাষাণ পুরুষটির দিকেও তাকাচ্ছে আর চোখে। অত্যন্ত সতর্ক দৃষ্টিতে সাগর সোজা হয়ে শুয়ে আছে, এক হাত কপালের ওপরে রাখা। ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারছে না উষা। আগে পরে যতবারই একসাথে থাকা হয়েছে ততবারই কোনো না কোনো অঘটন ঘটেছে, তারপরেই একসাথে থাকা হয়েছে। কিন্তু আজকে দুজনের সমর্থনে একসাথে একই বিছানায় দুজন। উষার চোখে ঘুম নেই। উষা আবারও অন্যপাশ হয়ে শুতেই সাগর এগিয়ে যায় উষার দিকে। সাগরের নিজের চোখেও ঘুম নেই, মনের মাঝে এক ঝড় চলছে তার। পেছন থেকে উষার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে নেয় সাগর। ঘাড়ে নিজের মুখ গুজে সময় নিয়ে নিজের অধর চেপে উষ্ণ স্পর্শ করে সাগর। আকস্মিক পুরুষালী স্পর্শে আতঙ্কিত হয়ে পড়ে উষা। নিজেকে ছুটাতে চাইলেও এই শক্ত বাঁধন হতে ছাড় পাওয়া এত সহজ নয় উষার জন্যে। সেভাবে থেকেই হাসকি টোনে সাগর বলে, কি হলো সুইটবি, ঘুমাচ্ছ না কেন? উষার মুখে রানী। সাগরের শরীরের উষ্ণতা উষার শরীরেও ছড়িয়ে পড়ছে। কথা বলার দরুন ঠোঁটজোড়া বারবার উষার ঘাড় স্পর্শ করছে। আর নড়চড় করে না সোনা, ঘুমিয়ে পড়ো। সাগরের আহ্লাদী বাক্যে উষার মন আবেগে আপ্লুত হলেও কোথাও একটা অসহ্য যন্ত্রণা অনুভব করছে উষা। সাগরের শক্ত বাঁধনে থেকেই সাগরের দিকে ফিরে উষা। উষাকে নড়তে দেখে চোখ মেলে তাকায় সাগর। উষা সাগরের গালে নিজের বাঁ হাত রাখে, নিজেদের দূরত্ব কিছুটা ঘুচিয়ে আর একটু এগিয়ে যায় সাগরের দিকে। কান্না মিশ্রিত স্বরে বলে, কেন এমন করছেন আপনি? এভাবে আমাকে আপনার মায়ায় কেন ফেলছেন? আমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন। এত আদর ভালোবাসা দেখিয়ে লাভ কি? সেই তো 2 দিন পরে ডিভোর্সই দিয়ে দেবেন আমায়। সাগর শোনে উষার কথা, নিজের গালে রাখা উষার হাতটা নিজের হাতের আঁচলে নিয়ে নেয়। তারপর উষার কপালে নিজের অধরে স্পর্শ করে সাগর। উষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে কিছুটা শক্ত কণ্ঠে বলে, অনেক বলে ফেলেছিস, এবার ঘুমা, কাল অনেক কাজ আছে। উষা শুনল না সাগরের কথা, সেভাবেই পড়ে রইল। ঘুম আর 2 চোখে এলো না। সাগর ঘুমালো কিনা সেটাও বুঝতে পারেনি। রাতের শেষ ভাগে দুজনেই ঘুমিয়ে পড়েছে। ভুইয়া বাড়িতে আজকে বিশাল আয়োজন। সাগরের ভিনদেশি বন্ধু আসবে আজকে। আয়োজনের কোনো কমতি নেই, সকলেই হাতে হাতে কাজ করছে। বাড়ির পুরুষেরাও সবাই মহাব্যস্ত। এমনিতেই জার্নি করে এসেছে, একদিন একটু বিশ্রাম দরকার। আবার বাড়িতে বড় ছেলের বন্ধু আসবে। ফিদান, গালিব, নেহাল, নাফিস 4 জনেই 11:30টার দিকে এসেছে ভুইয়া বাড়িতে। ফিদান একে একে সকলের সাথেই পরিচিত হয়ে গিয়েছে ইতিমধ্যে।
নাহিদ ভুইয়ার সাথে রাশিয়াতে উষার আর ফিদানের পূর্ব পরিচিতির কথাও বলেছে ফিদান। যদিও উষা বাসায় নেই, কলেজে আছে, কথা মতো সাগর নিজেই ড্রপ করে দিয়েছে উষাকে। ফিদান অবশ্য এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। একে তো উষা পূর্ব পরিচিত, তার উপরে দুই বন্ধুর পরামর্শে সাগরকে রাগাতেই ফিদান ওরকম অ্যাক্টিং করত। অবশ্য তাদের টোটকা যে কাজে দিত তা সবাই হাড়ে হাড়ে বুঝত। নাহিদ ভুইয়া সাগরকে পাঠালেন মেয়েকে নিয়ে আসার জন্য। যদিও সাগর বারবার বলেছে উষার এক্সাম আছে আজকে, সময় হলে এমনিতেই চলে আসবে, কিন্তু নাহিদ ভুইয়া সেসব শোনেননি। ছেলেকে ধরে বেঁধেই পাঠালেন মেয়েকে আনতে। অন্যদিকে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিতে ব্যস্ত। এক পর্যায়ে মারিয়া জামান বললেন, দাদা উষা তো কলেজে, ওকে বাসায় আসতে বললেন না? ও তো বলল আজকে নাকি একবারে কোচিং এ চলে যাবে। সিজান ভুইয়া অতি আনন্দের সাথে বললেন, আরে মেয়েকে আনতে বিশেষ একজনকে পাঠিয়েছি, নতুন অতিথি আসবে, অপেক্ষা করো সবাই। বিশেষ একজন? হ্যাঁ বিশেষ একজন। সবাই আর তেমন ঘাটালো না, এমনিতেই সাগর এখন বাহিরে আছে। সবাই ভেবেছে হয়তো সাগরকেই বিশেষ একজন বলছে। উষা, প্রিয়তা, তানহা তিনজন কলেজ শেষ করে আজকে আর বাসায় ফিরেনি। কোচিংয়েও যেহেতু এক্সাম আছে তাই কলেজ শেষ করে কোচিং সেন্টারে এসেছে। ক্লাসরুমে না গিয়ে আগে ফুচকার দোকানে যাবে বলে ঠিক করলো তিন বান্ধবী। সাগরও সবেমাত্র কোচিং সেন্টারের সামনে এসেছে। উষা আর তার বন্ধু বান্ধবীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আর গাড়ি থেকে বের হয়নি। গাড়ির ভেতরে বসেই দেখছে সবকিছু। উষারাও মাত্র রাস্তা পার হবে, ঠিক সেই সময় একটা কালো রঙের বাইক ঝড়ের গতিতে এসে থামে উষাদের সামনে। হেলমেট পরিহিত আগন্তুককে চিনতে পারল না তিনজনের মধ্যে একজনও। তিনজনেই ভীষণ অবাক, এভাবে অভদ্রের মতো কে সামনে আসে। সাগরের ভ্রু কুঁচকে আসে। জহুরি নেত্রে পরখ করে উষার সামনে বাইকে বসে থাকা আগন্তুককে। ফর্মাল গেট আপে লোকটাকে দেখতে যথেষ্ট স্মার্ট লাগছে। লোকটি আর দেরি করল না, হেলমেট খুলতেই উন্মুক্ত হলো উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষালী মুখ। উষা লোকটাকে দেখে চেনা চেনা লাগছে। ফুল ব্ল্যাক ফর্মাল গেট আপ পুরুষটির ব্যক্তিত্বকে আরো প্রখর করে তুলেছে। হেলমেট খোলার পরেও সাগর লোকটিকে চিনতে পারল না। কারো মুখ না দেখে কিভাবে চিনবে? তবে সেও আর এগিয়ে গেল না, ঠাই বসে রইল নিজের জায়গায়। ঘটনা আগে সম্পূর্ণ বুঝতে হবে। প্রিয়তা উষার হাত খামচে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে। প্রিয়তার বলা বাক্য শ্রবণ হতেই রক্তচক্ষু নিয়ে তাকায় উষা। আগন্তুকটিকে চেনার চেষ্টা করছে সে। তাদের ফিসফাস করার মধ্যেই আগন্তুকটি বলল, কেমন আছো মিস আরিয়া ভুইয়া? উষা প্রচন্ড অবাক, একজন অপরিচিত ছেলে তার নামে জানে কিভাবে? কই, উষার তো মনে হচ্ছে না সে এই লোককে চেনে। তানহা একটা ভীতু কণ্ঠেই বলল, এ কে রে উষা? তোর নাম জানলো কিভাবে? তুই কি চিনিস ওনাকে? উষাও বিস্ময় নিয়ে বলল, না আমি চিনি না, তবে চেনা চেনাও লাগছে, মনে হচ্ছে আগে দেখায় মানে কোথাও দেখেছি। সামনে বাইকে বসা পুরুষটাকে দেখতে যতটা সুদর্শন আর বুদ্ধিমান দেখাচ্ছে উষার কাছে ততটাই উল্টো লাগছে। মনে হচ্ছে কেন টাউট বা ছাপড়ি টাইপ। উষাকে কোনো উত্তর না দিতে দেখে ছেলেটি বাইক থেকে নেমে দাঁড়ায়। পরপর উৎসুক কণ্ঠে বলে, আমাকে চিনলে না? ওই যে তোমাদের বাসায় পার্টিতে দেখা হয়েছিল 2 বছর আগে, তোমাকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছিলাম। টিফটিসান আমি। আমাদের বিয়ের কথা চলছে, জানো না তুমি? বিয়ের কথা চলছে? কথাটা তিনজনের কাছেই অস্বাভাবিক লাগলো। বিস্ময়ে তিনজনেরই চোয়াল ঝুরে পড়ার অবস্থা। আমি টিফটিসান। কথাটা শুনে যতটা না অবাক হয়েছিল উষা, বিয়ের কথা চলছে শুনে আরো অবাক হলো। অবিশ্বাস্য আর রাগী কণ্ঠে প্রিয়তা বলল, বিয়ের কথা চলছে মানে কি? কি বলছেন এসব? বিবাহিত মেয়ের কি জামাই থাকতে দ্বিতীয় বিয়ে হয় কখনো শুনেছেন? আমাদের ধর্মে এসব হারাম। উষা বিস্ময় হতবাক। সাগর ভাই এই কয়েকদিন যাবৎ এর জন্যই আমার সাথে ভালো ব্যবহার করছে। এই যে মিস উড়নচণ্ডী, আমি কখন বললাম যে জামাই থাকা অবস্থায় বিয়ে করব? জামাই যখন থাকবে না তখনই বিয়ে করব। হ্যাঁ। তানহা কপট রাগ দেখিয়ে বলল, সেটা আপনার স্বপ্নে সম্ভব মিস্টার ডিওজি সাহেব। শালিকা, রাগ দেখায় না, স্বপ্নে না বাস্তবে এমনটা হবে। তানহার কাছে প্রিয়তা ঠোঁট চেপে হেসে ওঠে। তাকে যে ডিওজি সাহেব মানে ডগ বলে গালি দিয়েছে এই ব্যাককেলে ব্যাটা সেটা বোঝেনি। উষা আতঙ্কিত হয়ে পড়েছে, হারানোর ভয় মনে বাসা বেঁধেছে। আবার সাগরের ওপরেও রাগ, তার সাথে অভিমান জমছে। মানুষটা কখনোই তাকে বুঝলো না।
দেখুন আপনি কি বলছেন, একটু খুলে বলবেন? বিয়ের কথাবার্তা চলছে মানে কি? তোমার শ্বশুর মানে তোমার বড় আব্বুই তো আমাকে ফোন করে তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল। তোমার বর্তমান স্বামীর সাথে ডিভোর্স হলেই তোমার এক্সাম শেষে আমাদের বিয়ে হবে। উষা চাপা কষ্টে আর রাগে কথা বলতে পারল না। বুকের ভেতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। পরিবারের মানুষজন এত নিচ পর্যায়ে চলে গিয়েছে ভাবতেই গা গুড়িয়ে উঠছে তার। সাগররা এখনো গাড়িতে বসে, সে লোকটাকে চিনতে পারছে না। কাহিনী কত দূর গড়ায় সেটা দেখছে, যদিও উষার হাব ভাব বুঝতে পেরেছে লোকটাকে দেখেই উষা বিরক্ত। প্রিয়তা আর তানহাও অবাক। উষার ফ্যামিলি যে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে তারা সেটা কল্পনাও করতে পারেনি। এই দেখো না, আমি কি জানতাম তুমি এখন এখানে? আঙ্কেলই তো ফোন করে বলল, তোমার লোকেশনটা দিল এবং তোমাকে সাথে নিয়ে বাসায় ফিরতে বলল। ইনভাইট করেছে আজকে আমাকে তোমাদের বাসায়। উষা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। লোকটার বিশ্রী মুখশ্রীও দেখতে ইচ্ছে করছে না। তিফতিশান যেহেতু রাস্তার সাইডেই দাঁড়ানো ছিল, তাই গাড়ির হর্নে ঘাড় হালকা একটু কাত করে পেছনে তাকায় তিফতিশান। ব্যাস এই একটুতেই সাগরের জহুরি নেত্র ধরে ফেলল মানুষটাকে। যদিও উষার হাস্যোজ্জ্বল মুখশ্রী যখন কালো হয়ে গেল আর অবশেষে যখন কাদো কাদো হয়ে গিয়েছে, সাগর তখনই বুঝেছিল কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। কপট রাগ দেখিয়ে স্টিয়ারিংয়ে পাঁচ বসানো সাগর রাগের মাত্রা হুড়মুড়িয়ে বেড়ে গেল। ফর্সা মুখশ্রী রক্তিম আকার ধারণ করল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, দিস ইজ টু মাচ বাবা, কাজটা একদম ঠিক করনি। এই বুলশিটটাকে সায়স্তা না করলে আর হচ্ছে না। অনেক ছাড় দিয়ে দিয়েছি। কি হলো রিহা, উঠে এসো। তোমার না বাইক পছন্দ? ওর হাজবেন্ড থাকতে, হাজবেন্ডের গাড়ি থাকতে সে একটা পরপুরুষের বাইকে করে কেন যাবে? গম্ভীর শান্ত অথচ রাগী স্বরে তিনজোড়া চোখ সামনে তাকায়। তিফতিশানও পেছন ফিরে তাকায়। সাগর ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে উষার জানে যেন পানি এলো। চোখে জমা থাকা জলটুকু টুপ করে গড়িয়ে পড়ল। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে উষা ভাবল, আজকে যদি আমাদের সম্পর্ক ঠিক থাকতো তাহলে পরপুরুষের সাথে এমন কথা শুনতে হতো না। প্রিয়তা আর তানহাও সাগরকে দেখে খুশি হয়। যাক, এখন আর চিন্তার কারণ নেই। তবে সাগরের এই অগ্নিরূপ তাদেরকে আরও চিন্তায় ফেলে দিচ্ছে। নিউ মার্কেটে ছেলেটাকেই যেভাবে মেরেছিল, সাগর এগিয়ে যায় উষার কাছে। উষার হাত নিজের হাতে নিয়ে বলে, কাম উইথ মি। তিফতিশানকে কিছু বলারও সুযোগ দিল না। তিফতিশানও বুঝতে পেরেছে এটাই সাগর উষার হাজবেন্ড, আর নিজেরও রাগ লাগছে। রাগী স্বরেই বলল, এই যে মিস্টার সাগর, বইয়ের ওপরে অধিকার দেখাচ্ছেন, দেখে নিন। কে জানে আপনার এই সীমিত অধিকার দেখানোর জন্য দুদিন পর আপনার বউটাই না থাকতে পারে। সাগরের পা থেমে নেই। শরীরের রক্ত তো প্রথম থেকেই গরম ছিল। উষাও শূন্য কথাটা কতটা অপমানিত হতে হচ্ছে আজকে তাকে। সাগর আস্তে করে উষার হাতটা ছেড়ে দিল। এক সেকেন্ডও দেরি না করে পেছনে ঘুরে শক্তপোক্ত এক ঘুষি মারল তিফতিশানের নাক বরাবর। আকস্মিক হামলায় মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ল তিফতিশান। এমন আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না। প্রিয়তা আর তানহা ঘাবড়ে যায়। যে ভয়টা পাচ্ছিল তারা সেটাই হলো। তবে প্রিয়তা হাসি হাসি মুখ নিয়ে বলল, আর দুইটা দেন ভাইয়া, বিয়ের শখ মিটে যাবে একদম। সাগর আবারও উষার হাত চেপে ধরল। গাড়ির কাছে গিয়ে এক প্রকার ছুঁড়ে ফেলল উষাকে। উষা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাগর আর দেরি করল না, ঝড়ের গতিতে নিজের গাড়ি নিয়ে এগিয়ে গেল সামনে। উষা অবশ্য কয়েকবার বলেছিল আস্তে চালানোর জন্য, তবে সাগর শোনেনি। যত রাগ সব গাড়ির উপরে ঢেলে দিচ্ছে মনে হচ্ছে। ভুইয়া বাড়িতে সবাই যতটা খুশি ছিল, হঠাৎ করেই বাড়ির পরিবেশ পরিবর্তন হয়ে গেল। উষাকে নিয়ে ফেরার পর আর কোনো টু শব্দ করেনি সাগর। দুপুরে কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে পড়ে বাইরে। যদিও তার খাওয়ার রুচি ছিল না, এখন বন্ধুদের নিজের বাসায় এনে যদি নিজে খেতে না বসে তাহলে ব্যাপারটা কেমন দেখায়। অন্যদিকে সিজান ভুইয়া খুবই আপসেট। তিফতিশানকে এতবার বলার পরেও এলো না, আর সাগরের সাথে উষাকে দেখেই অবাক হয়েছিলেন তিনি। ভেতরে ভিতরে শঙ্কায় আছেন তার ছেলে কোনো বিপদ বাঁধালো কিনা। আবার সাগরের সাথে কথা বলার চেষ্টাও করেছেন, তবে সম্ভব হয়নি। আর উষা যতবার বড় আব্বুকে দেখেছে ততবার রাগ লাগছে। উষার মতের বিরুদ্ধে এমন একটা সিদ্ধান্ত কি করে নিতে পারে। সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন। অনেক বলতে এই 10 থেকে 15 দিন তো হবেই।
সাগরের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। উষার গম্ভীর একরোখা রাগী শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের সাগর ভাই আরও দ্বিগুণ চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ব্যতীত বেশি কথাও বলে না, নিজের বাবার সাথে তো বলেই না।